ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। একটি দেশের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য পর্যবেক্ষণ করছে দিল্লি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু উঠেছিল বলে দাবি করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শেখ হাসিনার সরকার লুটপাটের জন্য দফায় দফায় মূল্য বৃদ্ধি করে জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে বলে জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গ্যাসের বিদ্যমান ঘাটতি 20,000 কোটি টাকা, যার কারণে বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের বর্তমান মূল্যহার 30 টাকা থেকে 75 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই অতিরিক্ত মূল্যহার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি আইনের লঙ্ঘন বলে মত বিশেষজ্ঞদের। অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধি 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যাব আয়োজিত গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। উদ্বোধনের পর 3 বছর পার হলেও এখনও চালু করা যায়নি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগার। নির্মাণ পরিকল্পনাও ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রীয় অর্থের এমন অপরিকল্পিত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই পরিশোধনাগারটি চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনা পৌর শহরে বর্জ্যের স্তূপ। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এদিকে শহরের বর্জ্য সমস্যা নিরসনে সরকারের 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই পরিশোধনাগারটি। 3 বছর আগে উদ্বোধন করা হলেও নির্মাণ পরিকল্পনার ত্রুটির কারণে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ফলে বর্জ্য সমস্যার মহাসংকটে পড়ে চরম বিপাকে এখন স্থানীয়রা। জমি চাষাবাদ আশেপাশে যারা করে হাত পাও নাই, সিরিঞ্জের সুইচ, তারপর প্লাস্টিকের যে কাঁচের বোতলগুলো সব জায়গায় ফেলায়। বর্ষার সিজনে এই জায়গায় খালের পানি নামে, এই পানিতে দূষিত কারণে এই এলাকার মানুষ সব খালের পানি ব্যবহার করে। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। আমরা চাই যে এটার কোনো ব্যবস্থা হোক, সরকার এটার কোনো ব্যবস্থা করুক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই বায়ু দূষণের কারণে রোগব্যাধিতে না ছড়ায়, অসুস্থ না হয়ে পড়ে। এখান থেকে সকালেই স্কুলে যাই, তখন এখান থেকে দুর্গন্ধ আসে, তার কারণে আমরা অসুস্থই পড়ি। উপকূলীয় শহরের পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বর্জ্য পরিশোধনাগারটি নির্মাণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্য পরিশোধনাগারটি সচল হবে, সমাধান হবে বর্জ্য সমস্যার, এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদকপ্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলে প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। সাংবাদিক মাহফুজুল্লাহর স্মৃতিচারণ করে বলেন, প্রগতিশীল মানুষ ছিলেন তিনি, সাদাকে সাদা কালোকে কালো বলতেন, ছিলেন নৈতিক একজন ব্যক্তি। ক্ষমতায় গেলে প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে। জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল নির্বাচনী বিশেষ এই সাধারণ সভার আয়োজন করে। সভায় বক্তারা সকল মামলার ডাবল জরিমানা আদায় বন্ধ করা, যে কোনো মামলার জরিমানা 1000 টাকা নির্ধারণ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন।
দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর 22তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে তাদেরকে নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখায় অভিনন্দন জানান। বলেন, মৌলিক শিক্ষা এবং নৈতিকতা না থাকলে শুধু শিক্ষিত হলে চলবে না, যার উদাহরণ বর্তমানে দেখা যাচ্ছে। নৈতিকভাবে অস্বচ্ছ থাকার কারণে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ সময় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নতুন বাংলাদেশ গড়তে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যারা টাকা পয়সা রাখবে তাদের অবস্থা তো দেখতে পাচ্ছে না, কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো ব্যাংক ফ্রিজ হয়েছে, কিন্তু শিক্ষাটা থাকলে কিন্তু ওটাকে ছিনিয়ে নিতে পারবে না। আপনার যদি শিক্ষা অভিজ্ঞতা থাকে এটা কেউ নিতে পারবে না। এবং এবার সরকার থেকে আমিও চেষ্টা করে ব্যাংক ট্যাঙ্ক ফ্রিজ করে লাভ হবে না, আপনার শিক্ষা যোগ্যতা ছিটিয়ে না। অর্থাৎ এইটাকে ধারণা করেন। এবং অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজস ওয়াউডস্ট্রা। দুপুরে চট্টগ্রাম ভাটিয়ারিতে BMA কন্টেনার ডিপো পরিদর্শনে এসে তিনি বলেন, বর্তমান সরকার 19 বিলিয়নের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রেখেছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে আগের অবস্থার চেয়ে অনেক ভালো। ইতিমধ্যে তৈরি পোশাক খাত সহ দেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর। নানা আয়োজনে নারায়ণগঞ্জে বৃহত্তর খুলনা সমিতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে সকাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময়, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের। আসছে সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। রমজানে পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও লাগামহীনভাবে বেড়ে যায় দেশে নিত্যপণ্যের দাম। তাই আমদানি ব্যয় কমিয়ে পণ্যমূল্য উন্মুক্ত রাখার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আর বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা ও সরকারের কাছে বাজার ব্যবস্থাপনার তথ্যগত ঘাটতি দাম বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আরাফাত ইসলামের বিশেষ রিপোর্ট। মুসলমানদের জন্য ধর্মীয় দিক বিবেচনায় রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। ত্যাগ ও আত্মশুদ্ধির এই মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাধিক পণ্যে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। এমনকি ইউরোপ ও আমেরিকার অমুসলিম দেশগুলোতেও রমজানে নিত্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা যায়। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বাংলাদেশে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অতি মুনাফার আশায় রমজান শুরুর আগে থেকেই সিন্ডিকেট করে পণ্যের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে এর ফায়দা নিয়ে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলা হয়। রমজানের যে একটা আসলে শিক্ষা, এখান থেকে আসলে ব্যবসায়িক থেকে শুরু করে কেউ আসলে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের একটা দাবি যে একটু আমাদের জন্য চিন্তা করে দামটা একটু কমানো উচিত। নিয়ন্ত্রণ না থাকলে কারণ রোজা থাকবো কি দিয়া, রাতে যে ভাত খাবে ওই ভাতের টাকা উনা হবে না, ইফতার কি খাবে কি দিয়া। রমজানে দাম বাড়ার জন্য আমদানি ব্যয় ও সরবরাহ ঘাটতির কথা বলেন এই ব্যবসায়ী নেতা। এই জন্য বাজার উন্মুক্ত করার তাগিদ দেন তিনি। প্রাইস আমি সবসময় মনে করি উন্মুক্ত রাখা উচিত, বরঞ্চ আমাদের নজর দেওয়া উচিত যে এই যে সাপ্লাই সংকটগুলো তৈরি হয়, এটার কিন্তু অনেকগুলো লজিস্টিক্যাল কারণ আছে, যে আপনার ক্যাপাসিটির ইস্যু আছে। এই যে এই সিস্টেমগুলো যে ইনএফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি, এই দিকটাতে আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। পাশাপাশি ভোক্তা সচেতনতার কথাও উল্লেখ করেন তারা। আমদানিকারকরা এই আমদানি করে মজুত করে রাখছেন কিনা, বা ডিলার বা ডিস্ট্রিবিউটর পর্যায়ে এগুলো মজুত, কে কতটুকু মজুত করছেন এবং কে কোন মূল্যে সেগুলো রিটেল লেভেলে বা হোলসেল লেভেলে এগুলো সাপ্লাই দিচ্ছেন, এই তথ্য উপাত্তগুলো আসলে উন্মুক্ত করা দরকার। কারণ এটার মাধ্যমে মুনাফাটা বেশি হয় এবং বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। দুর্ভাগ্যবশত আমাদের সরকারের কাছে এমন উপযুক্ত কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটি দিয়ে সরকার তাদেরকে ধরেন। অন্যদিকে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। পণ্যের দাম বাড়িয়ে দিয়ে একজন মানুষকে
ঠিক মতন তিনি যেন ইফতার করতে না পারেন, আমরা সেই ব্যবস্থাটা করছি। তিনি যেন সেহরি খেতে না পারেন, আমরা সেই ব্যবস্থা করছি। আমরা মানুষদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি নিজে রোজাদার দাবি করছি। এই রোজা, এই সিয়াম নিয়ে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো আমি ঠিক জানি না। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগান কমে গেলে পণ্যের দাম তখন বেড়ে যায়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন নাকি বিগত বছরগুলোর মতোই বাড়তি দামে তাদের পণ্য ক্রয় করতে হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে ৩১ দফার প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। যশ, খ্যাতি আর ইতিহাস ঐতিহ্যের ধারক কপোতাক্ষ নদ তীরবর্তী যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর। শহরের জাতীয় ঈদগাহ ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের সামিয়ানার তলে সমবেত জেলার ৮ উপজেলা ও ৮টি পৌরসভা কমিটির ১,৬১৬ সদস্যের উদ্দেশ্যে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উৎখাত হওয়া স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বিএনপি চায় পুনর্গঠন। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল, আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই। স্বৈরশাসন আমলে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে উল্লেখ করে তারেক রহমান আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সহ সব খাতে সমৃদ্ধির জন্য কাজ করবে জানালেন তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচন করেন কাউন্সিলররা। দলের নীতিবিরুদ্ধ কাজ করলে নেতা এবং কর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, আর এটি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন উল্লেখ করে তারেক রহমান বললেন, এমন জেলা সম্মেলনের মধ্য দিয়ে দলের ভেতরে নেতৃত্ব গঠন এবং পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর। আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বিগত সরকারের মতো ব্যর্থ, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত আলোচনায় বক্তারা রাজনৈতিক দল থেকে আমলাতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। শেখ হাসিনাকে এখনও কেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় আনা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর ৮ম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা নিয়ে কথা বলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন তারা, আর এজন্য প্রয়োজনীয় সংস্কারের প্রক্রিয়া তুলে ধরেন বিশ্লেষকরা। অনেক সংস্কার চাই, কিন্তু সংস্কারগুলো কি একটু আমাদের জানতে হবে।
সংস্কার বলতে কি 10টা বলা হচ্ছে কি 50টা বলা হচ্ছে, একটা কনক্রিট ভাবে বলা দরকার। You need to be more specific about which সংস্কার amongst all of this mechanisms গুলা কি এবং পলিসিস একটুখানা পলিসির ভিতরে আমার মনে হয় ঢুকতে হবে। সেই সাথে বক্তারা বলেন, কাঙ্ক্ষিত সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হচ্ছে। প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, এই সুযোগটা যদি ব্যবহার করে না দিই তাহলে তো ভয়াবহ জায়গায় গিয়ে দেশ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে খুন গুম সহ মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রমাণ মেলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের দাবি জানান তারা। এখন যে সুযোগটা তৈরি হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পরে, একটা হলো আইসিসিতে যাওয়ার ব্যাপার আমার সামনে এসছে। সরকার সেটা চাইতে পারে এই মুহূর্তে যে জাতিসংঘ এনগেজ থাকুক। প্রতিদিন পত্রিকা খুললে আপনি দেখতে পাবেন যে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা বলছেন সংস্কারের নামে চক্রান্ত চলছে। -2 মানে আওয়ামী লীগকে ইতিমধ্যে মাইনাস করা হয়েছে, তার মানে আওয়ামী লীগ হচ্ছে ভিকটিম অফ দ্য সিচুয়েশন। ইজ ইট? এটা তো না। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, 15 বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুতের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সফলতা দেখাতে পারছে না। Rule of law has become one of the major challenges, and the lack of independence of the judiciary has been instrumental in that particular process. And the instrumentalization of the judiciary has now become a security weapon of any regime. আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনে তারা অংশ নিবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব রোডে পথসভার দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচন হলে জনগণের দুর্ভোগ অনেকটা কমে যাবে। এরপর জাতীয় নির্বাচনও দিতে হবে, তবে এক্ষেত্রে আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে বলেও বলেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন তারা আর দুঃশাসন এবং দুর্নীতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে পথসভায় উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। জনপ্রতিনিধি শূন্য, এখন সেবক শূন্য। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা থাকবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। এবার নির্বাচনে মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারে কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনী, সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে, এরা কারো দিকে তাকাবে না, কারো দিকে তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয়। ওই যে পথে বাধা দিবেন যাতে বড় সেন্টারে না যেতে পারে, এই সমস্ত চলবে না। এবার এই সমস্ত চলবে না, দ্যাট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এগুলো আমরা হতে দিব না। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সমাজে এর প্রভাব দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের পর NBR এর সংস্কার জরুরি বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী 13তম জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে সম্পদের সুষম বন্টন প্রয়োজন। এর জন্য প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করারও গুরুত্ব আরোপ করেন তিনি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত এবারের মেলা প্রতিপাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জাকাত মেলায় বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টল, জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তরের জন্য কনসালটেশন ডেস্ক ও ইসলামী বইয়ের স্টল রয়েছে।
রাজনীতিবিদ নয়, খেলোয়াড় সাকিব আল হাসানকে ঢাকা লিগে খেলাতে চান লেজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। দলবদলে প্রথম দিনে মিরপুরে সিসিডিএম কার্যালয়ে হাজির হয়েছিলেন ক্রিকেটার ও সংগঠকরা। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে আসন্ন ঢাকা লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আগামী 3 মার্চ থেকে শুরু হবে 12 দলের টুর্নামেন্ট। রোববার দল শেষ দিনের মতো অনুষ্ঠিত হবে দলবদল। এবারে ঢাকা লিগে অন্যবারের তুলনায় কম পারিশ্রমিকে খেলছেন ক্রিকেটাররা। সাকিবকে অনিশ্চয়তা থাকলেও তাকে খেলানো নিয়ে আশাবাদী লেজেন্ডস অফ রূপগঞ্জ কর্তৃপক্ষ। আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ, আপনারা আমি আগেও বলেছি, এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে কোনোভাবেই সে 12 বছর 3টা ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ।